নমস্কার। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সমস্যা চলছে। গোটা বিশ্ব এই নিয়ে চিন্তিত, কি হয়। আজকে আমি আলোচনা করব যে ইউক্রেন এবং রাশিয়ার এই যে সমস্যা, এই সমস্যার মূল কারণটা কি এবং এই সমস্যার উৎপত্তিটা কোথায়। অ্যাকচুয়ালি এই সমস্যাটা জানতে হলে আমাকে একটু পেছনের দিকে ইতিহাসটা জানতে হবে। 1917 সালে রাশিয়ান রিভলিউশনটা হয়। 1917 সালে জারতন্ত্রের অবসান ঘটিয়ে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ওখানকার মহান বিপ্লবী লেনিন তিনি জারতন্ত্রের অবসান ঘটান এবং তিনি রাশিয়ায় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা সরকার তৈরি করেন। 1922 সালে লেনিন কি করেন না, রাশিয়ার চারপাশে যে ছোট ছোট দেশগুলো ছিল এরকম 15খানা দেশকে একত্রিত করে তিনি সোভিয়েত সংঘ বা সোভিয়েত রাশিয়া, যাকে আমরা ইংরেজিতে বলি ইউএসএসআর, তিনি ইউএসএসআর তৈরি করেন। ইউএসএসআরের পুরো নামটা হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকান। ইউএসএসআর গঠন করেন লেনিন। এবার 1922 সাল থেকে চলছিল। 1991 সালে লেনিনের পতন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, বিভিন্ন ক্রাইসিস চলছে সোভিয়েত সঙ্গে। 1991 সালে সোভিয়েত রাশিয়া ইউএসএসআর 15টা ছোট ছোট দেশে বিভক্ত হয়ে গেল। ছোট ছোট 15খানা দেশ তারা আলাদা 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 হয়ে নতুন দেশ রূপে তারা আত্মপ্রকাশ করল। এই 15টা দেশ কি হলো? রাশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুস, ইউক্রেন, মলদোভা, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। এই 15খানা দেশ ভেঙে গেল। রাশিয়া, ইউনাইটেড সোভিয়েত রাশিয়া যেটা ছিল সেটা ভেঙে গেল। কিন্তু এই যে দেশগুলো তৈরি হলো তারা খুবই ছোট ছোট দেশ। গোটা ইউনাইটেড যে সোভিয়েত রাশিয়া ছিল সেই সোভিয়েত রাশিয়ার টোটাল ভূখণ্ডের 70% থাকলো রাশিয়ার কাছে, বাকি 30% বাকি 14টা দেশের মধ্যে ভাগ হলো। এই গেল 1991 সালে এরকম একটা ঘটনা ঘটল। এবার 1991 সালে ইউএসএসআর ভেঙে যাওয়ার পরে বিভিন্ন দেশ গঠিত হলো। হওয়ার পরে 2014 সালে ইউক্রেনের সাথে ছিল ক্রিমিয়া বলে একটা ছোট্ট অংশ, ইউক্রেনের সাথে যুক্ত ছিল। 2014 সালে রাশিয়া ক্রিমিয়াটাকে দখল করলো। যখন রাশিয়া ক্রিমিয়া দখল করলো তখন পৃথিবীর বাকি যে দেশগুলো ছিল যারা শক্তিশালী দেশ তারা কিন্তু সবাই চুপ ছিল, কেউ কোনো কথা বলল না। রাশিয়া গিয়ে ক্রিমিয়া দখল করলো। মূলত ক্রিমিয়া হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সম্ভারে পৃথিবীর মধ্যে মানে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস যেটা পাওয়া যায় সেটা ক্রিমিয়া থেকে পাওয়া যায়। তাহলে ক্রিমিয়াটাকে দখল করলে যে সাম্রাজ্যবাদ সেটাকে আরও বেশি বিস্তার ঘটানো যাবে, সেই লক্ষ্যে রাশিয়া কি করলো, গিয়ে ক্রিমিয়াকে দখল করলো। এই সময় 2014 সালে তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন ভিক্টর ইয়ানুকোভিচ। এই মানুষটা ইনি হচ্ছেন ভিক্টর ইয়ানুকোভিচ, তিনি ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইনি ছিলেন রাশিয়াপন্থী। রাশিয়া কখনোই চাইতো না যে ন্যাটোভুক্ত দেশ বা ইউরোপীয় যে দেশগুলো আছে, কারণ ইউক্রেনকে ঘিরে আছে পুরো, ইউক্রেনকে যদি আমরা দেখি, এই যে ইউক্রেন, এটা হচ্ছে ইউক্রেন, এই ইউক্রেনকে ঘিরে আছে পুরো ইউরোপ, ইউক্রেনকে ঘিরে আছে এটা হচ্ছে ইউক্রেনকে ঘিরে আছে এই যে দেশগুলো, এটা হচ্ছে পুরোটাই ইউরোপের অংশ, এই অংশগুলো পুরোটাই ইউরোপের অংশ। রাশিয়া কোনোভাবে চাইছিল না ইউরোপ ইউক্রেনের সাথে কোনোরূপ সখ্যতা তৈরি করুক। কিন্তু পরবর্তীকালে যখন ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন বিষয় নিয়ে বিদ্রোহ হলো ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে। কারণ ভিক্টর ইয়ানুকোভিচ তিনি ছিলেন রাশিয়াপন্থী, তিনি রাশিয়ার কথাতে তিনি চাইছিলেন না ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হোক, ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে যাক। কিন্তু দেশের অভ্যন্তরে যে সাধারণ মানুষ ছিলেন তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করলেন। তারা চাইছিলেন
তারা ন্যাটোতে যেতে। এইরকম একটা বিদ্রোহী গোষ্ঠী, যদিও এখানে বলা যায় যে এই বিদ্রোহটা তৈরি করা হয়েছিল, কোথাও কোথাও দেখা যায় যে এটা আমেরিকা এবং ইউরোপিয়ান যে শক্তিশালী দেশগুলো ছিল তারা চাইছিল ইউক্রেনের দখলটা নিতে, তারা ইচ্ছাকৃতভাবে এই বিদ্রোহটা ঘটিয়েছিল। এবং এই বিদ্রোহ ঘটানোর ফলে ভিক্টর ইয়ানুকোভিচকে দেশ ছাড়তে হলো এবং তিনি রাশিয়ায় গিয়ে অবস্থান গ্রহণ করলেন। এরপরে এই অবস্থা চলছিল 2014 সাল থেকে। হঠাৎ করে এই যে রেসারেসি চলছিল। পরবর্তীকালে এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে ইউক্রেন, ছবিতে দেখা যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের একদিকে আছে সি অফ অ্যাজোভ, এদিকে আছে ব্ল্যাক সি। রাশিয়া অলরেডি ক্রিমিয়া দখল করে বসে আছে। ক্রিমিয়াটা রাশিয়ার দখলে অলরেডি আছে। 2015 সালে মিন্স্ক বলে একটা চুক্তি হয়, MINSK, মিন্স্ক চুক্তি হয় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। ইউক্রেন রাশিয়াকে কথা দেয় যে তারা ইউরোপীয় ইউনিয়নে যাবে না, ইউরোপের সাথে তারা সখ্যতা তৈরি করবে না। কিন্তু 2017 সালে ইউক্রেন সিদ্ধান্ত নেয়, 2015 সালে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিকে তারা বাদ দিয়ে 2017 সালে সিদ্ধান্ত নেয় তারা ন্যাটোতে যোগ দেবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার জন্য তারা তোড়জোড় শুরু করে। ন্যাটো ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ইউরোপের শক্তিশালী দেশ, আমেরিকার শক্তিশালী দেশ, এরা প্রায় 30 জন সদস্য আছে ন্যাটোর। এরা কি করে না, এরা হচ্ছে মিলিত শক্তি। এই ন্যাটোর এদের একটা বিচিত্র নিয়ম আছে, ওদের আর্টিকেল 5-এ বলা আছে যে ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশের উপরে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে এই 30 জন একসাথে মিলে গিয়ে তাকে আক্রমণ করবে। এই হচ্ছে ন্যাটোর সিদ্ধান্ত। ন্যাটোর কোনো দেশ অন্য দেশকে গিয়ে আক্রমণ করতে পারে সেটা কিছু না, কিন্তু ন্যাটোতে অন্তর্ভুক্ত কোনো দেশ তার উপরে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তখন এই 30 জন মিলিতভাবে গিয়ে সেনা অভিযান করবে, তারা যুদ্ধ ঘোষণা করবে। এটা ন্যাটোর আর্টিকেল 5-এ বলা আছে। তো 2017 সালে এরকম ঘটনা ঘটলো যে 2017 সাল থেকে এরা শুরু করলো ন্যাটোতে যুক্ত হওয়া। তখন থেকে কিন্তু রাশিয়ার সাথে আবার ট্রাসেলটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি ট্রাসেলটা শুরু হয়ে গেছিলো ক্রিমিয়া দখলের পর থেকে। এরপরে সমস্যাটা কি হবে যদি এরা ন্যাটোর অন্তর্ভুক্ত যদি ইউক্রেন হয়ে যায় তখন রাশিয়ার সমস্যা কি হবে? দেখুন, এই হচ্ছে ইউক্রেন, এখানে রাশিয়া। এই ইউক্রেনের এই সীমানায় যদি ন্যাটোর অন্তর্ভুক্ত হয়ে যায় ইউক্রেন, তখন কি হবে? এইখানে এসে আমেরিকা বসে থাকবে। আমেরিকা এসে বসে থেকে কী করবে? রাশিয়ার সাথে কোনো কারণে এদিকে থেকে দুটো গুলি ছুড়ে দিল, ওপাশ থেকে দুটো গুলি ছুড়ে দিলে, এই যদি চলতে থাকে তখন কি হবে? রাশিয়া পাল্টা কাউন্টার করবে। তখন কি করবে? পৃথিবীর যত শক্তিশালী 30টা দেশ, ওই যে ন্যাটোর যারা বন্ধু, তারা সবাই একসাথে পৌঁছে রাশিয়াকে আক্রমণ করে। অর্থাৎ রাশিয়ার আভ্যন্তরীণ যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে। অর্থাৎ যে কোনো দেশই তার নিরাপত্তার প্রশ্নে কারোর সাথে আপোষ করে না। আজকে রাশিয়া যে ইউক্রেনকে আক্রমণ করেছে, এক্ষেত্রে কিন্তু ইউক্রেন যতটা না দায়ী তার চেয়ে বেশি কিন্তু লড়াইটা চলছে আমেরিকার সাথে। কারণ আমেরিকা চাইছে তার যে অর্থনৈতিক বিকাশের জন্য ইউক্রেনের এই যে প্রাকৃতিক সম্পদ সেটাকে সে দখল করার চেষ্টা করছে, এই জন্য সে ন্যাটোর মাধ্যমে আসতে চাইছে। কিন্তু রাশিয়া এটা বুঝে ফেলে, রাশিয়া কি করছে যে না, কোনোভাবে সে ন্যাটোকে এখানে ঢুকতে দিতে চাইছে না। কারণ কোনো দেশই চাইবে না যে তার আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হোক। তো স্বাভাবিকভাবেই রাশিয়া কি করছে? আক্রমণ করছে ইউক্রেনের উপরে। রাশিয়া প্রথমে কি করলো? অলরেডি ক্রিমিয়া দখল করে তারা বসেছিল। গত 21 ফেব্রুয়ারি রাশিয়া বলল এখানকার দুটো শহর, একটা হচ্ছে ডোনাস্ক আর একটা হচ্ছে লুহান্স্ক, এই দুটো জায়গাকে রাশিয়া স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে দিল। রাশিয়া বলল যে এরা হচ্ছে দুটো স্বাধীন দেশ। এই অংশটাকে রাশিয়া স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে দিল। এই অংশটাকে রাশিয়া যখন স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করলো, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, রাষ্ট্রপুঞ্জের আর্টিকেল 7-এ বলা আছে কোনো দেশ যদি অন্য কোনো দেশের সাহায্য প্রার্থনা করে, তার উপরে কেউ আক্রমণ করছে, এই কারণে যদি সাহায্য প্রার্থনা করে, কেউ অত্যাচার করছে, তখন পাশের দেশ তাকে হেল্প করার জন্য যেতে পারে।
রাশিয়া কি করলো, এই ইউএনের যে আর্টিকেল 7 সেটাকে মাথায় রেখে রাশিয়া এই যে দুটো জায়গাকে যে স্বাধীন ঘোষণা করেছিল, সেই দুটো দেশের তাদের হাতের তৈরি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে দিয়ে একটা রাশিয়াতে চিঠি করালো, এবং সেই চিঠির মূলে রাশিয়া কি করলো, সেনা পাঠালো 21 তারিখ, এটা 21 তারিখ ঘোষণা করলো, 23 তারিখ চিঠি পাঠালো এবং 23 তারিখই রাশিয়া সেনা পাঠিয়ে দিল। অলরেডি রাশিয়ার সেনা এখানে আছে ক্রিমিয়াতে, এদিকটায় থেকে রাশিয়ার সেনা চলে গেল, ইউক্রেনের কাছে পৌঁছে গেছে। আর এটা তো গোটাটাই রাশিয়ার অংশ, এই পুরোটাই রাশিয়া এপাশ থেকে আসছে, আক্রমণ করতে পারে। এপাশে বেলারুশ রাশিয়ার পন্থী, ফলে চারদিক থেকে ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করে ফেলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ইউক্রেনের ভাবা উচিত যে একটা শক্তিশালী দেশ, রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশ, তার বিরুদ্ধে আমি যখন কোনো একটা বিষয়ে যাচ্ছি তখন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। রাশিয়া তার প্রতিবেশী, রাশিয়া হচ্ছে ইউক্রেনের প্রতিবেশী, এবং ইউক্রেনের জন্মই হয়েছে রাশিয়ার কোল থেকে, রাশিয়ার পেট থেকে ইউক্রেনের জন্ম। কিন্তু আজকে ইউক্রেন যদি বলে যে না, আমি সেখান থেকে বেরিয়ে গিয়ে আমি ইউরোপের যে ন্যাটো তাদের আমি সদস্য হব, সেটা কখনোই রাশিয়া মেনে নেবে না। আর মেনে নেয়নি বলেই রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করেছে। মূল কারণ হচ্ছে এটাই যে ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হতে চাইছে, আর রাশিয়া কোনোভাবে চাইছে না যে তার সীমানায় এসে ন্যাটোর সেনারা বসে থাকুক। আর এই কারণের জন্যই ইউক্রেনের উপরে আক্রমণ।